নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিয়া। শুরু করছি নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। দুর্গাপুর মেডিকেল কলেজের ঘটনায় ধৃত 5 জনকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশ। ধৃতদের পোশাক বাজেয়াপ্ত করা হয়েছে, করা হবে ডিএনএ টেস্ট। বিহারে নির্বাচনে লড়বেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বোন। কোন দলের প্রার্থী হয়ে নির্বাচনী যুদ্ধে লড়ছেন প্রয়াত অভিনেতার বোন? জম্মু কাশ্মীরে জঙ্গি দমনে বড়সড় সাফল্য ভারতীয় সেনার। ভারতে অনুপ্রবেশকারী 2 জঙ্গিকে নিকেশ করেছে ভারতের নিরাপত্তা বাহিনী। কুপওয়ারা জেলার মাঝের সেক্টরে খতম 2 জঙ্গি। এভারেস্ট ছেড়ে এবার জেনজি বিক্ষোভে পড়ছে পূর্ব আফ্রিকার মাদাগাস্কার। জেনজি বিক্ষোভের জেরে দেশ ছেড়ে পালালেন অ্যান্ড্রে রাজোয়েলিনা। উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার তার মিরিক সফরে যাওয়া নিয়েও ধোঁয়াশা ছিল, কিন্তু শেষ পর্যন্ত মিরিকে পৌঁছে ক্ষতিগ্রস্ত বাড়িগুলিতে যান মুখ্যমন্ত্রী। খোঁজ নেন স্বজনহারাদের। দুর্যোগ বিধ্বস্ত মিরিকে ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবারই ফের উত্তরবঙ্গ সফরে গিয়েছেন তিনি। বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা কখনো পায়ে হেঁটে আবার কখনো গাড়িতে খতিয়ে দেখেছেন, কথা বলেছেন মানুষের সঙ্গে, তুলে দিয়েছেন ত্রাণ। সেই মতো মঙ্গলবার দুপুরে মিরিকে পৌঁছে যান প্রশাসনিক প্রধান। ধসে ক্ষতিগ্রস্তদের বাড়িতে ঢুকে স্বজনহারাদের খোঁজ নেন তিনি। একেবারে দিদির মতো তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। যদিও মুখ্যমন্ত্রীর মিরিক না যাওয়া নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। প্রবল বৃষ্টি এবং ভুটানের জলে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরবঙ্গ। যদিও বিপর্যয় কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। আতঙ্ক কাটিয়ে ছন্দে ফিরছেন সেখানকার সাধারণ মানুষ। এই বিপর্যয়ে মিরিকে সবথেকে বেশি ক্ষতি হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে ভেঙে গিয়েছে রাস্তা, বহু জায়গায় নেমেছে ধস, ভেঙে গিয়েছে বহু বাড়িঘর। এমনকি একই পরিবারে 3 জনের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। সেখানকার মানুষের পাশে থাকতেই মঙ্গলবার সকালেই সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। স্বজনহারা পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন তিনি। তাদের হাতে ত্রাণ তুলে দেওয়ার পাশাপাশি স্বজনহারাদের পাশে থাকার বার্তাও দিয়েছেন প্রশাসনিক প্রধান। এছাড়াও মিরিকের রাস্তায় হেঁটে পরিস্থিতি বোঝার চেষ্টা করেছেন তিনি। পরে সেখানকার একটি ত্রাণ শিবিরে যান মুখ্যমন্ত্রী। সেখান থেকেই ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিলির পাশাপাশি পড়ুয়াদের হাতে খাতা, পেন, পেন্সিল, ছোটদের হাতে টেডি বিয়ার তুলে দেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, রবিবার বিকেলেই উত্তরবঙ্গ পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক। বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার এই মামলার শুনানিতে আদালতের নির্দেশ, 2 বিজেপি নেতার ওপর আক্রমণের ঘটনায় কেস ডায়েরি জমা দিতে হবে পুলিশকে। বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার এই মামলার শুনানিতে বিচারপতি শম্পা দত্ত পালের নির্দেশ, 2 বিজেপি নেতার উপর আক্রমণের ঘটনায় কেস ডায়েরি জমা দিতে হবে পুলিশকে। আগামী 27 অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি। গত 6 অক্টোবর উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে জলপাইগুড়ির নাগরাকাটায় বিক্ষোভের মুখে পড়েন খগেন এবং শঙ্কর। অভিযোগ, লাঠি জুতো নিয়ে খগেন এবং শঙ্করের উপর চড়াও হন কয়েকশো মানুষ। নদী থেকে পাথর তুলে তাদের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় বলেও অভিযোগ। তাতেই মুখে আঘাত পান খগেন। বাঁ চোখের নিচের হাড় ভেঙে রক্ত ঝরতে থাকে। ধাক্কা দেওয়া হয় শঙ্করকেও, তারও হাতে চোট লাগে। দুজনকেই পরে হাসপাতালে ভর্তি করানো হয়। গত বুধবার শঙ্কর ছাড়া পেলেও খগেন এখনও চিকিৎসাধীন। ওই ঘটনায় এখনো পর্যন্ত 4 জনকে গ্রেফতার করা হয়েছে। সেই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। জনস্বার্থ মামলা করার আবেদন করেন আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস। মঙ্গলবারের শুনানিতে মামলাকারীর আইনজীবী আদালতে জানান, খগেন শঙ্করের উপর ইচ্ছাকৃতভাবে হামলা চালানো হয়েছে। খুনের চেষ্টার মামলা দায়ের হওয়া উচিত ছিল, কিন্তু পুলিশ তেমন কোনো ধরার যোগ পাননি। মামলাকারীর আইনজীবীর আবেদন, এই ঘটনার তদন্তভার এএনআই এর হাতে দেওয়া হোক। যদিও বিচারপতি মঙ্গলবার এএনআইকে তদন্তভার দেওয়া হবে কিনা তা নিয়ে কোনো মন্তব্য করেননি। শুনানি শেষে রাজ্যের কাছে ঘটনার রিপোর্ট তলব করেন তিনি। একই সঙ্গে পুলিশকে কেস ডায়েরি জমা দেওয়ারও নির্দেশ দিয়েছেন। হাইকোর্ট জানিয়েছে, আগামী 27 অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি হবে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে। হাই নিউজ নেটওয়ার্ক।
প্রতীক্ষার অবসান। বিহার ভোটের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। প্রথম দফার প্রার্থী তালিকায় নাম রয়েছে ৭১ জনের। প্রথম দফার মনোনয়ন পেশের মেয়াদ শেষের ৩ দিন আগেই প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিহার ভোটের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। প্রথম দফার প্রার্থী তালিকায় নাম রয়েছে ৭১ জনের। প্রথম দফার মনোনয়ন পেশের মেয়াদ শেষের ৩ দিন আগে প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। প্রথম তালিকাতেই নাম রয়েছে উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং বিজয় সিনহার। চৌধুরীদের দুর্গ তারাপুর আসন থেকে লড়বেন সম্রাট এবং সিনহা প্রতিদ্বন্দ্বিতা করছেন লক্ষ্মীসরাই আসন থেকে। তবে বাদ পড়েছে স্পিকার নন্দকিশোর যাদবের নাম। এতদিন পাটনা সাহিব আসন থেকে লড়ে আসা নন্দকিশোর যাদবকে সরিয়ে ওই কেন্দ্রে রত্নেশ কুশওয়াকে প্রার্থী করেছে বিজেপি। এছাড়াও পাটনার প্রধান দুটি কেন্দ্রে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে গেরুয়া শিবির। অরুণ কুমার সিনহার পরিবর্তে পাটনার কুমহার সিটি থেকে সঞ্জয় গুপ্তকে টিকিট দেওয়া হয়েছে। ২৪৩ সদস্যের বিহার বিধানসভা নির্বাচন এবার হবে ২ দফায়। প্রথম দফার ভোট গ্রহণ হবে ৬ নভেম্বর এবং দ্বিতীয় দফা সম্পন্ন হবে ১১ নভেম্বর। প্রথম দফায় ভোট রয়েছে ১২১টি বিধানসভা কেন্দ্রে। প্রথম দফার মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। মনোনয়ন প্রত্যাহার করা যাবে ২০ অক্টোবর পর্যন্ত। হাই নিউজ নেটওয়ার্ক। ২০২৬ বিধানসভা ভোট বিহারে। নির্বাচনে লড়বেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বোন। কোন দলের প্রার্থী হয়ে নির্বাচনী যুদ্ধে লড়ছেন প্রয়াত অভিনেতার বোন? বিহারের বিধানসভা ভোটের প্রার্থী তালিকায় বড় চমক। এবারের নির্বাচনী ময়দানের অন্যতম হেভিওয়েট নাম দিব্যা গৌতম, যিনি প্রয়াত সুশান্ত সিং রাজপুতের বোন। ২০২০ সালের ১৪ জুন মুম্বাইতে বলিউড অভিনেতার রহস্য মৃত্যু নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। ভূমিপুত্রের প্রয়াণ বড় সড় প্রভাব ফেলেছিল বিহারের রাজনীতিতেও। সুশান্তের মৃত্যুর পর এবার ২৫ বিধানসভা ভোটে বাম দলের তরফে প্রার্থী করা হলেও তার তুতো বোন দিব্যাকে। সোমবার দলের তরফে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে দিব্যা গৌতমের নাম ঘোষণা করা হয়েছে। পাটনা দীঘা বিধানসভা কেন্দ্র থেকে সিপিএম এর প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন প্রয়াত অভিনেতার মামাতো বোন। জানা গিয়েছে, দিব্যা বরাবর পড়াশোনার পাশাপাশি সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থেকেছেন। দাদা সুশান্তের মৃত্যুর পরও ন্যায় বিচারের দাবিতে সরব হতে দেখা গিয়েছিল তাকে। ছাত্র রাজনীতিতে আইসার হয়ে যথেষ্ট পরিচিত মুখ ছিলেন। এবার সেই প্রাক্তন আইসা নেত্রীকেই পাটনা দীঘা বিধানসভা কেন্দ্রে প্রার্থী করল বিহারের সিপিআইএম লিবারেশন। সূত্রের খবর, বুধবার মনোনয়ন জমা দেবেন তিনি। জানা গিয়েছে, পাটনা কলেজে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করেছেন দিব্যা গৌতম। জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনে স্নাতকোত্তর ডিগ্রিও রয়েছে তার। পাটনার উইমেন্স কলেজে সহকারী অধ্যাপক হিসেবেও নিযুক্ত ছিলেন। এবার সরাসরি রাজনীতির ময়দানে পা রাখলেন সুশান্তের তুতো বোন এবং ভোটে লড়ার কথা জানিয়েই দিব্যার হুঙ্কার, আজকের রাজনীতি দেশের ধনীদের হাতে পুতুল হয়ে গিয়েছে। সাধারণ মানুষের কথা আর কেউ শোনে না। পাশাপাশি সমাজ পরিবর্তনের ডাক দিয়েছেন তিনি। দিব্যা গৌতম জানিয়েছেন, তিনি মানুষের পাশে দাঁড়াতে চান। বিশেষ করে যুব সমাজের কর্মসংস্থান, শিক্ষা ও নারী সুরক্ষা নিশ্চিত করতে চান তিনি। দিব্যা সাফ কথা, আমি কোনো দলের হয়ে রাজনীতি করতে আসেনি, আমি মানুষের জন্য কাজ করতে চাই। এদিকে ভাকপা মালি দলের তরফে জানানো হয়েছে, দিব্যা গৌতমের মতো সাহসী ও শিক্ষিত মুখকে সামনে রেখে তারা সমাজে নতুন বার্তা দিতে চায়। হাই নিউজ নেটওয়ার্ক। দিওয়ালির আগে দেশজুড়ে উৎসবের আবহ। তার মধ্যেই জম্মু ও কাশ্মীরের জঙ্গি দমনে বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনা। সোমবার গভীর রাতে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশকারী ২ জঙ্গিকে নিকেশ করেছে ভারতের নিরাপত্তা বাহিনী। কুপওয়ারা জেলার মাছিল সেক্টরে খতম ২ জঙ্গি। দিওয়ালির আগে দেশজুড়ে উৎসবের আবহ। তার মধ্যেই জম্মু কাশ্মীরে জঙ্গি দমনে বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনা। সোমবার গভীর রাতে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশকারী ২ জঙ্গিকে নিকেশ করেছে ভারতের নিরাপত্তা বাহিনী। কুপওয়ারা জেলার মাছিল সেক্টরে ২ জঙ্গি খতম হয়েছে বলে জানা গিয়েছে। আপাতত গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি চলছে। ২ জঙ্গি নিকেশের পর ভারতীয় সেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, মাছিল সেক্টরে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করছিল ২ জঙ্গি। সোমবার সন্ধ্যে ৭টা নাগাদ
সীমান্ত এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে সেনারা। সঙ্গে সঙ্গে দুই জঙ্গিকে লক্ষ্য করে শুরু হয় গুলিবৃষ্টি। পাল্টা গুলি চালায় দুই জঙ্গিও। তবে শেষ পর্যন্ত ভারতীয় সেনার বীরত্বের কাছে দুই জঙ্গি হার মানে। দুই জঙ্গিকে খতম করার পর মাছিল সেক্টরের বিরাট এলাকা ঘিরে ফেলে চলছে তল্লাশি। তবে জঙ্গিদের পরিচয় সম্পর্কে সেনার তরফে এখনও কিছু জানা যায়নি। অন্যদিকে কুপওয়ারা জেলার দুধনিয়াল সেক্টরে সোমবার রাত থেকে বেশ কয়েকবার বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয় সূত্রের মতে আসলে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল জঙ্গিরা। অনুপ্রবেশ আজ করতে পেরেই বিস্ফোরণ ঘটানো হয়, যেন জঙ্গিদের গতিবিধি বোঝা যায়। তবে এখনও ওই এলাকায় জঙ্গির খোঁজ মেলেনি। তল্লাশি চালাচ্ছে সেনা এবং অন্য নিরাপত্তা বাহিনীও। দেশ জুড়ে উৎসবের মরশুমে যেন কোনোভাবে জঙ্গিরা নাশকতা ছড়াতে না পারে, সেই জন্য সতর্ক দৃষ্টি রাখছে সেনা। গত কয়েকদিন ধরে এমনিতেই সীমান্ত এলাকায় তৎপরতা বাড়িয়েছে সেনা। কারণ শীত পড়ার আগেই বিপুল পরিমাণে জঙ্গিকে ভারতে পাঠানোর চেষ্টা করা হয়। শীত পড়ে গেলে সীমান্ত পেরিয়ে কাশ্মীরে ঢোকা কঠিন, তাই শীত পড়ার আগেই পাকিস্তানি লঞ্চ প্যাড থেকে জঙ্গিরা ভারতে ঢোকে, এমনটাই মত বিএসএফ কর্তা সতীশ খান্ডারের। সেই কারণেই বিএসএফ এবং সেনাকে বাড়তি সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। কাশ্মীর সহ উত্তর ভারতে সরকারিভাবে শীতের প্রবেশ হয়ে গিয়েছে। ঠিক তেমনভাবেই দেশের রাজধানী শহর দিল্লি ও সংলগ্ন এলাকা শীতের উদ্বোধনে ফি বছরের মতো বায়ু দূষণের কবলে। কলকাতা সহ পশ্চিমবঙ্গে কালীপুজোর আগেই হালকা শীত ঢুকে পড়েছে। কাশ্মীর সহ উত্তর ভারতে সরকারিভাবে শীতের প্রবেশও হয়ে গিয়েছে। ঠিক তেমনভাবেই দেশের রাজধানী শহর দিল্লি ও সংলগ্ন এলাকা শীতের উদ্বোধনে ফি বছরের মতো বায়ু দূষণের কবলে পড়েছে। দিওয়ালিতে পরিবেশ বান্ধব বাজি পোড়ানো নিয়ে সুপ্রিম কোর্টে যখন চুলচেরা বিশ্লেষণ চলছে, তখন মঙ্গলবারই সেই দীপাবলির আবহে কাঁটা পড়ল বায়ু দূষণের। বেশ কিছুদিন ধরে বর্ষাকালীন দূষণের মাত্রা নিচের দিকে থাকার স্বস্তি কাটিয়ে মঙ্গলবার সকাল থেকে দিল্লি ও লাগোয়া এনসিআর এলাকায় দূষণ মন্দ স্তরে নেমে এসেছে। তার মধ্যে আনন্দ বিহার আরও এক ধাপ নেমে অতিমন্দ স্তরে পৌঁছেছে। দিওয়ালির এক সপ্তাহ আগেই দিল্লির বায়ু দূষণের মাত্রা নামতে থাকায় অনেকে সন্দেহের চোখে তাকাতে শুরু করেছেন যে শীত আরও জাঁকিয়ে চেপে বসলে পরিস্থিতি কি দাঁড়াবে। এদিন সকালে দিল্লির বাতাসে দূষণের সূচক ছিল 201। 11 জুনের পর এটাই মরশুমের প্রথম খারাপ সূচক স্পর্শ করল রাজধানীতে। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দিল্লির বাতাসের মান খারাপ স্তরে থাকবে 14 অক্টোবর থেকে 16 অক্টোবর পর্যন্ত। আগামী অন্তত সপ্তাহখানেক বাতাসের দূষণের মাত্রা খারাপ থেকে অতি খারাপে থাকতে পারে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের স্কেল অনুযায়ী সোমবার এর সূচক ছিল মাঝারি মানের, অর্থাৎ 169-এ। সেটাই বেড়ে মঙ্গলবার 200 ছাড়িয়ে যায়। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সূচক অনুযায়ী 0 থেকে 50 পর্যন্ত হল উত্তম, 51 থেকে 100 হল সন্তোষজনক, 101 থেকে 200 পর্যন্ত সূচককে মধ্যম হিসেবে ধরা হয়, আর 201 থেকে 300-র মধ্যে থাকলে তা মন্দ। 301 থেকে 400 হচ্ছে অতি মন্দ এবং 401 থেকে 500 হল বিপজ্জনক স্তরের দূষণ মাত্রা। দূষণ বিশেষজ্ঞদের মতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কেটে যাওয়াতে দিল্লিতে দূষণের মাত্রা বাড়তে শুরু করেছে। এদিন ভোর 5:30 নাগাদ দূষণের সূচক ছিল 200-রও বেশি। হাই নিউজ নেটওয়ার্ক। আর কিছুদিন বাকি কালীপুজোর। কালীপুজো বা অমাবস্যার আগের দিনটিতে পালিত হয় ভূত চতুর্দশী। এই দিন নাকি ভূত পেত্নীর দল ঘুরে বেড়ায়। কিন্তু জানেন কি, কেন পালন করা হয় ভূত চতুর্দশী? আসলেই কি ভূতের দেখা মেলে এই দিনে? প্রতি বছর কালীপুজো বা অমাবস্যার আগের দিনটিতে পালিত হয় ভূত চতুর্দশী। মা ঠাকুমার কাছে গল্প শোনা এই দিন দুপুর থেকে সারা রাত ঘুরে বেড়ায় নাকি ভূত পেত্নীর দল। একা বাচ্চাদের দেখতে পেলেই ঘাড় নাকি মটকে দেবে, আর সেই ভয়ে বাচ্চারা এককালে দুপুরে খেলতে বের হতো না। সন্ধ্যায় চুপটি করে বসে থাকতো কোনো বড়দের গা ঘেঁষে। তবে গেম আর মোবাইলের যুগে সেই সব ভূত প্রেতের দল আজ উধাও। সত্যি কি এই দিনে বাতাসে ঘুরে বেড়ায় ভূত পেত্নীর দল? একা একা ঘুরলেই কি ঘাড়ে চেপে বসে অশরীরী আত্মারা? কি রয়েছে ভূতে বিশ্বাস করার নেপথ্যে?
কেন পালন করা হয় ভূত চতুর্দশী? ভূত চতুর্দশী মূলত দুটি কারণে পালন করা হয়। একটি হলো অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির জয়, এবং অন্যটি হলো পরলোকগত পিতৃপুরুষদের স্মরণ করা। কথিত রয়েছে কার্তিক মাসের এই তিথিতে শ্রীকৃষ্ণ বধ করেছিলেন নরকাসুরকে। মনে করা হয় নরকাসুর রূপী রাজা বলি প্রত্যেক বছর ভূত চতুর্দশীর দিন অসংখ্য ভূত প্রেত নিয়ে মর্তে নেমে আসেন মায়ের পুজো দিতে। ঠিক এই কারণেই ভূত চতুর্দশীর অপর নাম নরক চতুর্দশী। কারো কারো মতে এই দিন যমকে প্রদীপ জ্বালিয়ে পুজো করা হয়, যা নরকের যন্ত্রণা থেকে মুক্তি দেয় বলে বিশ্বাস করা হয়। একটি মতে দেবী কালী চামুণ্ডা রূপে 14 ভূতকে সঙ্গে নিয়ে এসে অশুভ শক্তিকে দূর করেন। পশ্চিম ও দক্ষিণ ভারতে এই তিথিটি নরক চতুর্দশী নামেও পরিচিত। এছাড়াও কোথাও কোথাও ছোট দিওয়ালি, রূপ চৌদাস, নরকা চৌদাস, রূপ চতুর্দশী বা নরক পুজো নামেও পরিচিত। দৈত্যরাজ বলিদমন। দৈত্যরাজ বলি স্বর্গ, মর্ত্য ও পাতাল দখল করলে অসুররা সবার উপরে অত্যাচার শুরু করে। বলিকে থামানোর জন্য ভগবান বিষ্ণু বামন অবতারে বলির কাছে 3 পা জমি চাইলেন। দৈত্যরাজ এতে রাজি হলেন। বামনাবতার 2 পা স্বর্গ ও মর্তে দিলেন। এরপর নাভি থেকে বের হওয়া 3য় পা বলির মাথায় দিয়ে তাকে পাতালে পাঠিয়ে দিলেন। নিজের কথা রাখায় ও তাকে চিনেও দান দেওয়ায় বামন রূপী বিষ্ণু বলিকে প্রতি বছর পৃথিবীতে পুজো পাওয়ার আশীর্বাদ করলেন। এরপর থেকেই কালী পুজোর আগের রাতে রাজা বলি পাতাল থেকে পৃথিবীতে পুজো নিতে আসেন। তার সঙ্গে সশস্ত্র ভূত, প্রেতাত্মা এবং অশরীরী এ সময় আসে। নরকাসুর বধ। নরকাসুর নামে একটি রাক্ষস ছিল এবং সে পৃথিবীতে মানুষের উপর অত্যাচার করছিল। সে 16,000 গোপীকে বন্দী করেছিল। তারা সকলেই কৃষ্ণের কাছে রাক্ষসকে হত্যা করার জন্য প্রার্থনা করেছিলেন। নরকাসুর ব্রহ্মার কাছ থেকে একটি বর পেয়েছিলেন যে তিনি কেবল তার মায়ের দ্বারাই নিহত হতে পারবেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ তার স্ত্রী সত্যভামা সহ সমস্ত মেয়েদের উদ্ধার করতে চান, কারণ সত্যভামা পূর্বজন্মে তার মা ছিলেন। চতুর্দশীর এই দিনে তারা রাক্ষসকে বধ করে সকলকে রক্ষা করেছিলেন। হাই নিউজ নেটওয়ার্ক। চন্দননগরে ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী শোভাযাত্রায় আর বন্ধ থাকছে না বিদ্যুৎ। এবার থেকে পরিষেবা সচল রেখেই হবে শোভাযাত্রা। প্রশাসনিক বৈঠকে প্রশাসনের তরফে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার জগদ্ধাত্রী পুজো নিয়ে চন্দননগরের রবীন্দ্র ভবনে এই প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। চন্দননগরে ঐতিহ্যবাহী জগদ্ধাত্রীর শোভাযাত্রায় আর বন্ধ থাকছে না বিদ্যুৎ। এবার থেকে পরিষেবা সচল রাখতে হবে শোভাযাত্রায়। সোমবার প্রশাসনিক বৈঠকে প্রশাসনের তরফে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার জগদ্ধাত্রী পুজো নিয়ে চন্দননগরের রবীন্দ্র ভবনে এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। ছিলেন রাজ্যমন্ত্রী ইন্দ্রনীল সেন, চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, জেলাশাসক মুক্তা আর্য, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগারওয়াল, ভদ্রেশ্বরের পুরপ্রধান প্রলয় চক্রবর্তী, বিদ্যুৎ দপ্তরের আধিকারিক সহ প্রশাসনিক আধিকারিকরা। বৈঠকে সিদ্ধান্ত হয় এবার আর জগদ্ধাত্রীর শোভাযাত্রায় বিদ্যুৎ বন্ধ হবে না। প্রতি বছর শোভাযাত্রার দিনে বেশ কিছুক্ষণের জন্য পরিষেবা বন্ধ থাকে। এবছর আর তা হবে না, কারণ 2 বছর আগে এলাকায় আন্ডারগ্রাউন্ড কেবল বসানোর কাজ শুরু হয়েছিল, সেই কাজ শেষ হয়েছে। ফলে বিদ্যুৎ পরিষেবা নির্বিচ্ছিন্নভাবে চালু রাখতে কোনো সমস্যা হবে না, এমনটাই জানান বিদ্যুৎ দপ্তরের রিজিওনাল ম্যানেজার মধুসূদন রায়। মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, চন্দননগরের জগদ্ধাত্রী শোভাযাত্রা শুধুমাত্র চন্দননগরের গর্ব নয়, গোটা বিশ্বের গর্ব। শোভাযাত্রা দেখতে আসা দর্শনার্থীদের জন্য এর আগে চন্দননগরে ভালো থাকার জায়গা ছিল না। বর্তমানে পর্যটন দপ্তরের মাধ্যমে কেএমডি পার্কে ভালো থাকার ব্যবস্থার জায়গা করে দেওয়া হয়েছে, যার নাম রাখা হয়েছে আলো রিসর্ট। পাশাপাশি 104 কোটি টাকা ব্যয়ের মাধ্যমে মাটির তলা দিয়ে বিদ্যুতের লাইন বসানোর কাজ প্রায় শেষের দিকে। এবছর পুজোর সপ্তমীর আগে সম্ভবত মুখ্যমন্ত্রীর হাত ধরেই এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হবে বলে জানান মন্ত্রী ইন্দ্রনীল সেন। হাই নিউজ নেটওয়ার্ক।
4 দশকের সোনালী অধ্যায় শেষ হতে চলেছে। প্যারামাউন্ট গ্লোবাল ঘোষণা করেছে আগামী 31শে ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাবে এমটিভি হিটস, এমটিভি 80s, এমটিভি 90s সহ একাধিক জনপ্রিয় মিউজিক চ্যানেল। ডিজিটাল যুগে দর্শকদের অভ্যাসের পরিবর্তন, ইউটিউব ও স্পটিফাইয়ের উত্থান সব মিলিয়ে টেলিভিশনের পর্দায় হারাতে বসেছে একসময়ের সঙ্গীত বিপ্লবের প্রতীক এমটিভি। একসময় সঙ্গীত প্রেমীদের হৃদয়ের মঞ্চ এমটিভির যুগ শেষ হচ্ছে। প্যারামাউন্ট গ্লোবাল জানিয়েছে 2025 সালের 31শে ডিসেম্বরের পর থেকে বন্ধ হয়ে যাবে এমটিভি হিটস, এমটিভি 80s, এমটিভি 90s সহ একাধিক চ্যানেল। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নেটওয়ার্কের পুনর্গঠন ও ডিজিটাল প্ল্যাটফর্মে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে। প্যারামাউন্টের তরফে জানানো হয়েছে নতুন প্রজন্মের দর্শক এখন আর টেলিভিশন নয়, সোজা চলে যাচ্ছে ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে, স্পটিফাই, অ্যাপল মিউজিক কিংবা ইউটিউবে। দর্শক সংখ্যা হ্রাস এবং বিজ্ঞাপন আয় পতনের ফলে টিভি ভিত্তিক সঙ্গীত চ্যানেলগুলির আয় ক্রমশ কমে আসে। তাই সিদ্ধান্ত হয় ঐতিহ্যবাহী এই চ্যানেলগুলি বন্ধ করে এমটিভির কন্টেন্টকে পুরোপুরি ডিজিটাল রূপ করে তোলা হবে। বিশেষজ্ঞদের মতে এটি মূলত সময়ের দাবি। যেখানে সঙ্গীত এখন এক ক্লিকেই পৌঁছে যায় হাতে থাকা ফোনে, সেখানে 24 ঘন্টা টিভি চ্যানেল আর আগের মতো টান তৈরি করতে পারছে না, বলছেন মিডিয়া বিশ্লেষক জুলিয়ান হ্যারিস। তবে এই সিদ্ধান্তে মন খারাপ সারা বিশ্বের অসংখ্য এমটিভি প্রেমীর। সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে নস্টালজিয়ার। কেউ লিখছেন এমটিভি শুধু চ্যানেল নয়, আমাদের কৈশোরের স্মৃতি। কেউ বলছেন এমটিভি শিখিয়েছিল সঙ্গীত শুধু শোনা নয়, দেখা ও অনুভব করার বিষয়। 1981 সালে আই ওয়ান্ট মাই এমটিভি স্লোগান দিয়ে আত্মপ্রকাশ করেছিল এই চ্যানেল। মাইকেল জ্যাকসন, ম্যাডোনা, গানস এন রোজেস থেকে শুরু করে 90-এর দিকের পপ তারকারা সবাই এমটিভির পর্দায় গড়ে তুলেছিলেন নিজেদের পরিবার। সঙ্গীত, ফ্যাশন আর স্বাধীন মত প্রকাশের মাধ্যমে এমটিভি হয়ে উঠেছিল প্রজন্মের প্রতীক। এখন সেই ইতিহাসের দরজা বন্ধ হচ্ছে ধীরে ধীরে। যদিও প্যারামাউন্ট জানিয়েছে এমটিভি ব্র্যান্ড পুরোপুরি শেষ হবে না, ডিজিটাল রূপে অনলাইন এবং স্ট্রিমিং ফরম্যাটে নতুনভাবে ফিরে আসবে। কিন্তু 80 এবং 90 দশকের দর্শকদের কাছে এই বিদায় এক নীরব সুরবিহীন সন্ধ্যা। এক দর্শকের কথায় এমটিভি বন্ধ মানে যেন যৌবনের একটা গান শেষ হয়ে যাওয়া। হাই নিউজ নেটওয়ার্ক। এভারেস্ট ছেড়ে এবার জেনজি বিক্ষোভে পড়ছে পূর্ব আফ্রিকার মাদাগাস্কার। জেনজি বিক্ষোভের জেরে দেশ ছেড়ে পালালেন দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা। মোবাইলে মুখ গুজে থাকা বখাটে জেনজিরা যে দেশের রাজনৈতিক পালাবদল করতে পারে তা এতদিন কেউ ভাবতেই পারেনি। তবে সেই ধারণা বদলে দিয়েছে নেপাল, বলা ভালো পথ দেখিয়েছিল বিশ্বকে। এভারেস্ট ছেড়ে এবার সেই জেনজি বিক্ষোভে পড়ছে পূর্ব আফ্রিকার মাদাগাস্কারে। জেনজি বিক্ষোভের জেরে দেশ ছেড়ে পালালেন দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা। সংবাদ মাধ্যমকে দেওয়া মাদাগাস্কারের বিরোধী নেতা জানিয়েছেন সোমবার গোপনে দেশ ছেড়ে চলে গিয়েছেন প্রেসিডেন্ট আন্দ্রে। আমরা সবাই প্রেসিডেন্ট দপ্তরের কর্মীদের থেকে নিশ্চিতভাবে জেনেছি তিনি দেশ ছেড়েছেন। অন্যদিকে ফরাসি সংবাদ মাধ্যম সূত্রে খবর, মাদাগাস্কারের সঙ্গে ফ্রান্সের সমঝোতার ভিত্তিতে ফরাসি সামরিক বিমানে করে আন্দ্রেকে তার দেশ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। উল্লেখ্য, জেএনজিকে সন্তুষ্ট করতে দিন দশেক আগে মাদাগাস্কারের প্রধানমন্ত্রী সহ গোটা মন্ত্রিসভাকে বরখাস্ত করেছিলেন প্রেসিডেন্ট আন্দ্রে। যদিও তাতে বিশেষ কাজ না হওয়ায় এবার দেশ ছাড়লেন তিনি। কিন্তু কেন এই বিক্ষোভ মাদাগাস্কারে? জানা যাচ্ছে দ্বীপ রাষ্ট্রে অশান্তির সূত্রপাত ঘটে গত 25শে সেপ্টেম্বর। বিদ্যুৎ ও পানীয় জলের সংকটের জেরে প্রতিবাদে নেমেছিল মাদাগাস্কারের রাজধানীর বাসিন্দাদের একাংশ। সরকারের বিরুদ্ধে ক্ষোভ আগে থেকেই ছিল দেশটিতে। এবার এই ক্ষোভ অল্প সময়ের মধ্যেই ছড়িয়ে পড়তে দেখা গেল গোটা দেশে। আন্দোলনে সামনের সারিতে উঠে আসে জেনজি। আন্দ্রের পাশাপাশি দেশবাসী ক্ষুব্ধ ছিলেন প্রধানমন্ত্রী এবং তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে। এই অবস্থায় পরিস্থিতি সামাল দিতে 1 অক্টোবর প্রধানমন্ত্রী সহ গোটা মন্ত্রিসভাকে বরখাস্ত করেন আন্দ্রে। তাতে অবশ্য বিশেষ কাজ হয়নি, বরং জনগণের পাশে দাঁড়িয়ে আন্দ্রের বিরোধিতা করে দেশটির সেনাবাহিনীও। এবার নেপালের পথ ধরে রাজনৈতিক পালাবদলের দিকে এগোলো একদা ফরাসি উপনিবেশ। হাই নিউজ নেটওয়ার্ক।
এখনকার মতো নিউজ টুডে এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে।